করছি আমাদের এই সেশনের যেটা মানে বেসিক যেটা হেডলাইন ছিল সেগুলো তোমার রিসার্চ ইন টিচার এডুকেশন, ঠিক আছে, বা এরিয়াজ অফ রিসার্চ ইন টিচার এডুকেশন, এটা ছিল আমাদের টপিকটা আর কি। আগের দিন আমরা মডেলস অফ টিচিং সম্পর্কে শিখেছি, আজকে আমরা বেসিক্যালি বলবো রিসার্চ ইন টিচার এডুকেশন। রিসার্চ ইন টিচার এডুকেশন বলতে যেটা বোঝাচ্ছে যে এটা একটা ভালো টপিক। এই কারণে বলবো যে আমরা তো রিসার্চের ব্যাপারে সবাই উৎসাহী এবং করতে পারি, এটা যদি আমরা ভাবি আর কি, তাহলে আমরা দেখবো যে সেরকম একটা জায়গা থেকে কিন্তু আমরা রিসার্চটা কিন্তু আমরা আমরা বিষয়বস্তু হিসেবে আমরা নিতে পারি আর কি। এইরকম 5 থেকে 6টা টপিক আছে। হ্যাঁ, যেমন ধরা যাক যে টিচিং এফেক্টিভনেস একটা টপিক আছে, এফেক্টিভনেস একটা টপিক আছে, মডিফিকেশন অফ টিচার বিহেভিয়ার একটা টপিক আছে, তারপরে ধরা যাক যে লার্নিং স্টাইল, কগনিটিভ স্টাইল একটা টপিক আছে, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন অফ কারিকুলাম ইন টিচার এডুকেশন, এরকম একটা রিসার্চ সম্পর্কিত এবং বিভিন্ন বিষয়বস্তু আছে। উদ্দেশ্য হচ্ছে এইটা, সেই রিসার্চ আর কি। তাহলে সেইগুলোকে একটু আইডেন্টিফাই করে রিসার্চের মতো করে হাইপোথেটিক্যাল কনসিডারেশন, ইমার্জেন্স অফ দ্য প্রবলেমের মতো করে প্রথমে একটা নির্বাচন করা, এবং নির্বাচন করার পর তারপরে তার মতো করে সেইটাকে তার গতি প্রকৃতি, অবজেক্টিভস, হাইপোথেসিস, রিভিউ, টুলস, হ্যাঁ, তারপরে ডেটা কালেকশন, অর্গানাইজেশন অফ ডেটা কালেকশন, সমস্ত কিছু করে একটা রিসার্চের মধ্যে পৌঁছে যাওয়া আর কি। এইটা হচ্ছে মূল আর কি। তার ফলে আর বাকি বিষয়বস্তুগুলো আমরা বলবো যে কিন্তু গোটা পৃথিবীতেই বা সমস্ত নেটে বা সব জায়গায় প্রচুর পরিমাণে মেটেরিয়াল আছে। তা যাই হোক, এটা আমাদের একটা চেষ্টা হলো এই যে এই ধরনের লেকচার সিরিজ গুলোতে যে আমাদের যারা স্কলার আছে সেই স্কলারদের আমি ইনভলভ করার চেষ্টা করছি। কারণ হচ্ছে এইটা যে যাতে করে স্টুডেন্ট, স্কলার, টিচার এদের একটা মঞ্চ টাইপের গড়ে ওঠে, যেতে আগামী দিনে দেখা যাবে যে টিচার শর্ট থাকছে, টিচার কম পাচ্ছি আমরা, যাতে করে এইরকম একটা বিষয়বস্তুগুলো নিয়ে আমরা সবাই মিলে একটা আলোচনার জায়গায় আমরা নিয়ে আসতে পারি। তো আমাদের রমেশ নন্দী আমাদের ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার, এবং তার ওই রিসার্চের একটা জায়গা টিচিং এফেক্টিভনেস আর কি, ওর রিসার্চ এরিয়া অফ রিসার্চটা ওইটাই আর কি। তা আমি এই জন্য রমেশ নন্দী অলরেডি উপস্থিত একটি স্কুলের, অনেকদিন হলো একটা স্কুলের স্কুল টিচার, এডুকেশন সাবজেক্টের স্কুল টিচার, হায়ার সেকেন্ডারি স্কুলের আমি, এবং ডিপার্টমেন্টের স্কলার আমি শ্রী রমেশ নন্দীকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি তোমার মতো করে ব্যাপারটা একটু বুঝিয়ে বলো আমাদের, ঠিক আছে? রমেশ নন্দী, প্লিজ। ধন্যবাদ স্যার, আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে আর কি অংশগ্রহণ করতে দেওয়ার জন্য আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ, এবং সকলকে এই সিরিজের মাধ্যমে বলছি এগুলো রেকর্ড করা যায় না কোনো কিছু দিয়ে? একটা লেকচার সিরিজের মাধ্যমে আমরা আমাদের বিষয়বস্তু সম্পর্কে আসতে পারি। 5 দিনের যে লেকচার সিরিজ আছে তার মধ্যে টিচার এডুকেশন রিলেটেড একটা অংশ রয়েছে। সেই অংশটা হচ্ছে স্যার আগেই বললেন যে এরিয়াজ অফ রিসার্চ। আমাদের এই রিসার্চটা কিন্তু বেসিক্যালি টিচার এডুকেশন কেন্দ্রিক, টিচার এডুকেশনকে কেন্দ্র করে এই রিসার্চের অংশটাকে বাছা হয়েছে। এর মধ্যে অলরেডি বলে দিয়েছেন যে কি কি টপিক আর কি রয়েছে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। স্যার তাহলে শুরু করছি স্যার। হ্যাঁ, আমি আমার ছোট্ট অভিজ্ঞতা আর কি সকলের কাছে শেয়ার করছি। টপিকগুলো এইরকম আছে। ফার্স্ট হচ্ছে টিচিং এফেক্টিভনেস, সেকেন্ড স্কুল এফেক্টিভনেস। অলরেডি স্যার এই টপিকগুলো অলরেডি বলে দিয়েছেন কি কি আমাদের অংশতে রয়েছে। ফার্স্ট আমরা যে অংশটা গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেখলে এটা বোঝা যায় যে টিচার এডুকেশনের মূলত দুটো দিক, একটা হচ্ছে পার্সপেক্টিভগত দিক আর একটা হচ্ছে রিসার্চের দিক। টিচার এডুকেশনের পার্সপেক্টিভ দিক বলতে আমরা যদি মূলত প্রথম থেকে শুরু করি যে এই টিচার এডুকেশনের কি হিস্ট্রি আছে, কোন কমিশন, কোন কমিটি কোথায় কি বলেছে, এবং যদি আমরা দেখি যে কোচিং স্কিল, সিমুলেশন, যত কিছু আছে সমস্ত কিছু বিষয়বস্তু আমাদের পার্সপেক্টিভ এর মধ্যে অন্তর্গত। যেটা হচ্ছে আরেকটা দিক, সেই দিকটা হচ্ছে রিসার্চ, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। রিসার্চ বলতে আমরা মূলত যেটা জানি, তোমরা সকলেই হয়তো জানো যে রিসার্চ মানে কোনো কিছু নতুনত্ব বা মানে কিছু খোঁজা, নতুন কোনো তথ্য, সেই জিনিসটাকে বের করে নিয়ে আসা। এবার সেই তথ্যটা কি কোথা থেকে বেস করে আসবে, সেটা মূলত টিচার এডুকেশনের ওপর
কি কি এরিয়া অফ রিসার্চ রয়েছে সেই সবগুলো আলোচনা করা। এখানে দেখো আরেকটা ডাইমেনশনে আরেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বোঝানো হয়েছে টিচার এডুকেশন মূলত যে তিনটে দিক কগনিটিভ, অ্যাফেক্টিভ এন্ড সাইকোমোটর, এই তিনটে দিক তিনটে জিনিসকে বা তিনটে অংশকে ব্যাখ্যা করে থাকে। প্রথম দিকটা হচ্ছে কগনিটিভ। কগনিটিভ মানেই আমাদের জ্ঞানের অংশটা বোঝায়, মানে আমরা মূলত কি কি জ্ঞান অর্জন করি। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো তথ্য, কোনো না কোনো জ্ঞান আমরা অর্জন করে থাকি। কিন্তু স্যার স্লাইডটা চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি? না স্যার, একটু দেখতেন। সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। না না হলে তো বলবে। ওকে, আচ্ছা এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখো যে কগনিটিভ বলতে আমাদের অ্যাকচুয়ালি জ্ঞানের বা জ্ঞান অর্জন এই অংশটাকে বোঝাচ্ছে, এবং আমরা প্রতিনিয়তই নিত্য নতুন জ্ঞান আমরা অর্জন করি। আমরা এখন যা জানি 2 ঘন্টা পরে হয়তো তার চেয়ে নতুন কিছু জানবো। তাই সবসময় আমাদের জ্ঞানের যে পরিসর, সেই পরিসরটা কি করছে? বাড়ছে, অর্থাৎ আমাদের জ্ঞান সেই জ্ঞানটাকে উদ্ভাবন করছে। নেক্সট হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেনে কি বলে আমাদের যে ফিলিংস গুলি রয়েছে সেই ফিলিংস গুলোর মাধ্যমে কি করে আমরা যেমন জ্ঞান অর্জন করি, এবং সেই ফিলিংস মাধ্যমে আমরা কি করি অন্যকেও জ্ঞান দান করতে সহায়তা করে থাকে। আর থার্ড ডোমেন আরেকটা সাইকোমোটর। সাইকোমোটর বলে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি সেন্টার, অর্থাৎ হাতে কলমে কিছু কাজের মাধ্যমে আমরা বোঝাবো। যেমন তোমাদের ক্ষেত্রে যেমন ধরো টার্ম পেপার বা কোনো প্রজেক্ট ওয়ার্ক যেগুলো বলা হয়, এর দ্বারা কি হয় তোমরা বিষয়বস্তুর আরো অনেক গভীরে যে বিষয়বস্তুর সম্পর্কে জানতে পারো। এই তিনটে টাইপ মানে জ্ঞানের উদ্ভাবন এবং পারসেপচুয়াল নলেজ অ্যান্ড স্কিল বেসড নলেজ, এই তিনটি আমরা অন্য অর্থে এক প্রকার বলে থাকি যে এইগুলোই হচ্ছে রিসার্চ। এখানে আমি দেখানোর যেটা চেষ্টা করছি আমরা একটু বুঝতে পারবে টিচার এডুকেশন থেকে কিভাবে আমরা রিসার্চের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। এরপর নেক্সট বলি টিচিং এফেক্টিভ। আমরা প্রতিনিয়ত আমরা যেহেতু এডুকেশন ফিল্ডে রয়েছি এবং আমরা লার্নিং সিস্টেমের সঙ্গে সবসময় যুক্ত, সেহেতু আমরা মানে পড়তে ভালোবাসি, পড়াতে ভালোবাসি, এই অংশটার মধ্যে রয়েছে। এবার যা পড়াই সেটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ করতে গেলে আমার কতগুলো উদ্দেশ্যের ওপর নির্ভর করে আমরা সবসময় কি টিচিং লার্নিং সিস্টেমটাকে রয়েছে সেই উদ্দেশ্যগুলোর ওপর বেশ করে আমরা এই টিচিং লার্নিং যে সিস্টেমটা হয় সেই সিস্টেমটাকে কতটা ফুলফিল করতে পারছি, আমার যে লক্ষ্য রয়েছে বা উদ্দেশ্য রয়েছে সেটা আমরা কতটা ফুলফিল করতে পারছি। এবং আমার উদ্দেশ্য অ্যাকচুয়াল যে টিচিং এর আসল উদ্দেশ্যটা কি, যে আমি যেভাবেই পড়াই না কেন যে যাতে ছাত্রছাত্রীরা সেই বিষয়বস্তু সম্পর্কে সুন্দরভাবে জ্ঞান লাভ করতে পারে এবং সেই বিষয়বস্তুটা কতটা স্বচ্ছন্দে তারা নিতে পারে। যদি তারা খুব ভালো করে কোনো বিষয়বস্তু গ্রহণ করতে পারে, তখনই আমার এই যে টিচিংটা হলো সেই টিচিংটা এফেক্টিভ। এই টিচিং এর এফেক্টিভনেস এর প্রত্যেকটা মাত্রা রয়েছে। যে আমি একটা ক্লাসরুমে 30 জন বা 40 জন স্টুডেন্ট রয়েছে, এই স্টুডেন্টের মধ্যে আমি যেভাবে পড়ালাম হয়তো 10-12 জন বা 15 জন স্টুডেন্ট খুব সুন্দরভাবে সেই জিনিসটা নিয়ে নিতে পারলো। যাদের কাছে যে আমি সব জিনিসটাকে খুব ভালো করে দিতে পারলাম, তাহলে কি যে টিচিং এর মাত্রাটা তার ক্ষেত্রে হয়ে যাবে প্রায় 100%। আবার যে শিক্ষার্থী হয়তো 50% বা 70% বুঝতে পারলো আমার পড়ানোর যে বিষয়বস্তুটা, তখন তার দেখতে হবে যে তখন সেই টিচারের সেই টিচিং এফেক্টিভনেসটা ওই 60 বা 70%-এর তার হচ্ছে মাত্রাটা এলো। তো টিচিং এফেক্টিভনেস বলতে এক কথায় যেটা বোঝায় যে আমরা যে উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীর কাছে কোন একটা পাঠ উপস্থাপন করি, সেই উপস্থাপনটা কতটা সুন্দর হবে, কতটা প্রাণ দিতে পারলাম এবং তারা সেই জিনিসটা কতটা বুঝতে পারলো। নেক্সট কিছু ডেফিনেশন আছে। ডেফিনেশনে মোটামুটি এখানে দেখতেই পারো যে মানে কিছু
মানে এদের কথার অর্থটা হচ্ছে একটা যে তিনি হচ্ছেন মোর ম্যাচিউর পার্সন, তিনি সেই বিষয়টা সম্পর্কে অনেকটা বেশি অভিজ্ঞ। যখন সেই বিষয়টা সম্পর্কে তিনি অভিজ্ঞ, তিনি যাদেরকে শিক্ষাদান করবেন তারা সেই বিষয় সম্পর্কে অনেকটাই অনভিজ্ঞ। কখনো কখনো ছাত্রছাত্রীরা অনেকটা বিষয়বস্তু সম্পর্কে জানে। তা এই টিচিং হলো এমন একটা জিনিস, সেখানে যেটা কি করা হয়, একজন মোর ম্যাচিওর পার্সন থেকে লেস ম্যাচিওর পার্সনের কাছে যাওয়া, এবং যাওয়ার ফলে কি হয়, সেই ব্যক্তিটার একটা পরিবর্তন ঘটে। এবং নেক্সট যদি আমরা আসি টিচিং এফেক্টিভনেস সম্পর্কে, আগেরটা আমি বললাম টিচিং সম্পর্কে, এখন হচ্ছে টিচিং এফেক্টিভনেস সম্পর্কে তার ডেফিনেশন। টিচার শুড ক্রিয়েট ইন্টারেস্ট অফ দ্য পিপল টু নো মোর অ্যাবাউট আওয়ার আদার কান্ট্রিজ অ্যান্ড দেয়ার নেটিভ। বলতে বোঝাচ্ছে যে একটা টিচার শুধুমাত্র পড়ানোটাই তার একমাত্র কাজ না, সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে ছাত্রছাত্রীর মধ্যে কতটা আগ্রহ আনতে পারছে, পেশনান্বিত করতে পারছে, যে সেই বিষয়বস্তু সম্পর্কে তাদের জানার আর কতটা ইচ্ছা রয়েছে, এবং এই বিষয়বস্তুটা কতটা সুন্দরভাবে জানতে পারলো এ সম্পর্কেও কিন্তু যখন তার মধ্যে কৌতূহল ব্যাপারটা আসবে, তখনই বুঝতে হবে যে যিনি শিক্ষক ইনি পড়াচ্ছেন তার টিচিংটা এফেক্টিভ হয়েছে। নেক্সট আমরা দেখবো যে একজন টিচার মানে কোন তিনি এফেক্টিভ, তার টিচিংটা হচ্ছে এফেক্টিভ। একটা হচ্ছে তার সাবজেক্ট কন্টেন্ট, যে বিষয়বস্তুটা তিনি পড়াচ্ছেন সেই বিষয়বস্তু সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে, এবং তার কিছু যার মধ্যে রয়েছে অনেস্টি, হার্ড ওয়ার্কিং, সিনসিয়ারিটি, আনবায়াসনেস, গাইডেন্স, মানে যেগুলো দেখে শিক্ষার্থীরা কি করে, সবসময় আমাদের টিচিং প্রফেশনে এটা একটা দেখা যায় যে একজন টিচার করে ছাত্রছাত্রীরাও সেই চেষ্টা করে। তাই যদি কোনো শিক্ষকের মধ্যে অনেস্টি না থাকে তাহলে কিন্তু ছাত্রছাত্রীর মধ্যে সেই গুণটা কিন্তু ডেভেলপ হওয়া কিন্তু খুব মুশকিল। যদি দেখা যায় যে কোনো টিচার বায়াসড, যে কাউকে বেশি নম্বর দিয়ে দিচ্ছে, ভালো স্টুডেন্ট যে কম নম্বর দিয়ে দিচ্ছে, এরকম যদি একটা বায়াসনেস, বা কাউকে ক্লাসরুমের মধ্যে বেশি জোর দিচ্ছেন, অন্যদের জোর দিচ্ছেন না, বা সবসময় তাকে প্রেফার করছেন, এরকম ব্যাপারটা দেখা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই বিষয়টাকে কিন্তু অনুকরণ করবে। অনুকরণ করলে কখনোই আমরা এটা বলবো না যে একটা টিচারের এই গুণাবলীগুলো থাকা উচিত। অবশ্যই এই গুণাবলীগুলো থাকা উচিত যে তার ভালো দিকটা, নিশ্চয়ই খারাপ দিকটা নয়। একটা টিচিং যখন এফেক্টিভ হয়, যখন তার মেথডটা একটু উন্নত রকমের হয়, তিনি যেগুলো পড়ান, যেসব প্রদীপন ব্যবহার করেন সেই প্রদীপনটা একটু উন্নত হয়, এবং তিনি যেটা বোঝান তার যে কমিউনিকেশন যে স্কিল, সেই যদি একটু উন্নত হয়, কি হয় যে শিক্ষার্থী চায় এবং শিখতে পারেও। এরপরে দেখবো যে মূলত পাঁচটা বিহেভিয়ার, যেটা হচ্ছে একটা টিচিং এর ক্ষেত্রে এফেক্টিভ হওয়ার জন্য যে গুণাবলীগুলো থাকা দরকার। প্রথমে ক্ল্যারিটি অফ লেসন, যে পাঠটা শিক্ষার্থীদের সামনে শিক্ষক মহাশয় উপস্থাপন করছে সেই বিষয়বস্তুটা আগে তাই নিজেকে ক্লিয়ার থাকতে হবে, এবং সেটা সম্পর্কে ক্লিয়ার মানে কি একটা সুন্দর ধারণা শিক্ষকের মধ্যে থাকতে হবে। যদি তার মধ্যে অর্থাৎ শিক্ষার মধ্যে যদি সেই বিষয়বস্তু সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকে, তিনি কিন্তু উপস্থাপন কিন্তু খুব ভালো করে করতে পারবেন না, অর্থাৎ তার প্রেজেন্টেশন কোয়ালিটি অনেকটা নেমে যাবে। নেক্সট কোন বিষয়ের উপর জড়িত হবে, ভেরিয়াস মোড অফ ইনস্ট্রাকশন। শুধুমাত্র আমি পড়িয়ে গেলাম, কোনো কোশ্চেনিং কিছু করলাম না, কিছু বললাম না, বোর্ড ওয়ার্ক করলাম না, কিছুই করলাম না, শুধুমাত্র বলে গেলাম, শিক্ষার্থীরা যেটা শুনে গেল, তাহলে তখন কি হবে, তার যে মোডটা শুধুমাত্র ওয়ান টু ওয়ে ইন্টারশন। 3 নম্বর ওয়ার্ক ওরিয়েন্টেড, যে কন্টেন্টটা পড়ানো হচ্ছে সেই কন্টেন্ট রিলেটেড বিষয়বস্তুটা হওয়াটা খুব জরুরি। কারণ যদি সেই বিষয়বস্তু, যে বিষয়বস্তুটা শিক্ষার্থীরা জানতে চেয়েছে, অর্থাৎ তার ইনস্ট্রাকশনাল অবজেক্টিভের মধ্যে একটা বিষয় উল্লেখ করে দিচ্ছে, সেটার বাইরে যেয়ে যদি কোনো শিক্ষক পড়ান তাহলে কিন্তু সেই বিষয়টা এফেক্টিভ হয় না। নেক্সট হচ্ছে ইনগ্রোথ, যে টিচিং আর লার্নিংটার মধ্যে যখন এই প্রক্রিয়াটা চলবে একটা ক্লাসের মধ্যে, তখন সম্পূর্ণভাবে কি করবেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের অ্যাক্টিভ। বলছি হ্যালো, তোমার কি এটা স্লাইড আছে না পুরোনোটাই থাকবে?
না স্যার, স্লাইড আছে স্যার, আসছে না আমি বুঝতে পারছি না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, না এবারে এলো এলো এলো, এবার এলো এলো এলো, ওকে ওকে স্যার। আবার গেল। আচ্ছা স্যার, ইয়ে স্যার, স্যার এবার কিছু দেখা যাচ্ছে স্যার? তোমাকে দেখা যাচ্ছে না? ওকে ফাইন, দেখা যাচ্ছে। 5টা মেন বিহেভিয়ারের মধ্যে যখন শিক্ষণ প্রক্রিয়া সবসময় দেখতে হবে যে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে একটা এই মঞ্চটা বিরাট ভাবে কাজ করে যাবে। ইন্টারভিউ, বক্তব্য ফেস করতে গেলে আমি এই দুটো তিনটে করে দিয়ে যায়। and last point is student সাকসেস অফ স্টুডেন্ট। যখন আমি দেখবো যে আমার কি করে বুঝবো যে আমার ছেলেমেয়েরা খুব সুন্দর রেজাল্ট করেছে এবং সাবজেক্ট বা বিষয়বস্তু বা তার টোটাল পারফরমেন্স ইজ গুড, তখন আমি বলবো না যে আমি যেটা পড়িয়েছি সেটা শিক্ষার্থীদের জন্য কাজে লেগেছে। নেক্সট যে অংশটা আছে 5 সাপোর্টেড বিহেভিয়ার, তো 5 বিষয়টা তো দরকারি। এছাড়াও যে বিষয়বস্তুটা খুব কার্যকরী সেটা হচ্ছে আরো সহযোগী বিষয়গুলো মেড ইন ইউজ, মানে নিজে সেই বিষয়বস্তুটাকে প্রস্তুত করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবে। তারপর সেকেন্ড যেটা সিকুয়েন্সিয়াল কন্টেন্ট, সিকুয়েন্সিয়াল কনসেপ্ট বলতে কি বোঝায় যে একটা বিষয়ের পর প্রথমে আমি হয়তো কোন একটা বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিলাম, তারপরে তার বৈশিষ্ট্য দিলাম, পরে তারপরে আমরা যে অংশটাই সেটা হচ্ছে ক্লাসিফিকেশন থাকলে বা তার কোনো থিওরিজ থাকলে বা তার কোনো এক্সাম্পল থাকলে সেগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ শিক্ষার্থীদের কাছে যদি বোঝানো হয় তখন তারা সেই বিষয়টা সুন্দর পারবে। নেক্সট হচ্ছে কোশ্চেনিং, অর্থাৎ ছাত্রছাত্রীদের কাছে কোশ্চেন জানতে এবং তারা সেই অনুযায়ী আর কি উত্তর প্রদান করা, সেটাও কিন্তু একটা টাইপ অফ মানে একটা শিক্ষকের গুণাবলী। নেক্সট হচ্ছে প্রবিং কোশ্চেন, যে ছাত্রছাত্রীদেরকে এরকম কোশ্চেন দিতে হবে যে এমন কিছু নতুন কিছু কোশ্চেন, যেমন আমরা ধরে নিতে পারি ব্রেন স্টর্মিং, কোনো একটা নতুন টপিক দিয়ে দিতে হলো, এর থেকে যে তুমি কি বুঝতে পারছো, কি জানছো, এরকম কিছু কিছু ইউজ করা উচিত। আর লাস্ট হচ্ছে টিচিং এফেক্ট, যে যে শিক্ষক মশাই হয়তো কোনো একটা স্টাইলে ছাত্রছাত্রীদের পড়িয়েছেন এবং সেইটার ফলে ছাত্রছাত্রীদের কতটা উপকার হয়েছে বা কতটা বুঝতে পেরেছে সেই অংশটাও এর মধ্যে আসে। যদি সেই অবস্থার মধ্যে বুঝতে না পারে তাহলে তাকে নতুন একটা মেথড ফলো করতে হবে। তাই টিচিং এফেক্টটার ওপরেও জোর দেওয়া প্রয়োজন। এক কথায় দেখো এখানে একদম লেখা আছে টিচিং এফেক্টিভনেস বলতে বোঝায় যে একটা পরিকল্পনা, যে পরিকল্পনাটা কিরকম, টিচিং এফেক্টিভনেস বলতে শুধুমাত্র পরিকল্পনা, একটা বিষয়বস্তু সম্পর্কে শুধুমাত্র একটা পরিকল্পনা হবে না, এবং সেই বিষয়টাকে আমি কিভাবে সাজাবো, কিভাবে তাদের কাছে উপস্থাপন করব, কিভাবে পড়াবো এবং কোন কোন টিচিং স্কিলগুলোকে ফলো করব এবং কিভাবে আমার ক্লাসরুমটাকে ম্যানেজ করব অর্থাৎ মনিটর করব, এবং ছাত্রছাত্রীদের এবিলিটি, অ্যাপটিটিউড অ্যান্ড ইন্টারেস্টের ওপর জোর দিয়ে সেই কাজটা আমি করে থাকবো, তখন আমি বলবো যে এই বিষয়টা হচ্ছে টিচিং এফেক্টিভনেস হয়েছে সেই টিচারে। এবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এফেক্টিভ টিচিং এর। ফার্স্ট হচ্ছে যে একটা টিচিং এফেক্টিভ হবে শুধুমাত্র বিচার করবে স্টুডেন্টরা যে তিনি কেমন পড়ালেন, কারণ তার পড়ানোর উপরে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে। তাই টিচার যে বিষয়টা হয় স্টুডেন্টের পক্ষ থেকে, এবং টিচাররাও বলে থাকেন, কিন্তু সব থেকে বেশি এফেক্টিভ তখনই হবে যে স্টুডেন্টরা বলবে না স্যার খুব ভালো পড়িয়েছেন। হচ্ছে যে যখন ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট বা তার অ্যাটিটিউডের ওপর জোর দিয়ে শিক্ষক মশাই ক্লাসে কোনো লেসন দেন। একটা এফেক্টিভ হবে গুরুত্বপূর্ণ যখন স্টুডেন্টের কোনো পরিবর্তন আসবে। নেক্সট এফেক্টিভ তখনই হবে একজন টিচার অভিজ্ঞতা সম্পন্ন সম্পন্ন থাকবে, এফেক্টিভ হবে। ডিউরিং ছাত্রছাত্রী করবে কখন কোশ্চেন জিজ্ঞাসা করে, যখন সেই বিষয়বস্তুটা খুব ভালো করে বুঝতে পেরেছে বা বুঝতে যে কোথাওটা আটকে গেছে। অর্থাৎ যখন ক্লাসরুমের মধ্যে ছাত্রছাত্রীরা কোশ্চেন করবে তখনই বোঝা যাবে যে না এই টিচিংটা এফেক্টিভ হচ্ছে বা ছাত্রছাত্রীরা বুঝতে পারছেন। এরপরে দেখবো যে যখন সুন্দরভাবে প্রেজেন্টেশন করে ছাত্রছাত্রীদের বোঝানো হচ্ছে এবং সুন্দর
শিখন পদ্ধতি বা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ছাত্রছাত্রীদের কাছে যখন উপস্থাপন করা হয় তখন বোঝা হয় যে এই টিচিংটা অনেকটা বেশি এফেক্টিভ হচ্ছে। এর ক্ষেত্রে বেশ কতগুলো ভেরিয়েবলস আছে, অর্থাৎ একটা টিচিং কতটা এফেক্টিভ হচ্ছে বা না হচ্ছে তার ক্ষেত্রে প্রিসেজ ভেরিয়েবল, প্রসেস ভেরিয়েবল, ইন্টারভেনিং ভেরিয়েবল, প্রোডাক্ট ভেরিয়েবল। প্রিসেজ ভেরিয়েবল বলতে কি, এটা হচ্ছে এক প্রকারের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে যে ধরো ইন্টেলিজেন্স, তার অনেস্টি, তার স্কিল, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে থাকে। প্রসেস ভেরিয়েবল কোনগুলো, যেটা হচ্ছে ধরতে পারা যায় যে যে শিক্ষা প্রতিষ্ঠানে আর কি একটা টিচিংটা হয় সেখানকার যে এনভায়রনমেন্ট, সেটা ফিজিক্যাল হতে পারে বা সোশ্যাল এনভায়রনমেন্ট হতে পারে, বা টিচিং লার্নিং স্ট্র্যাটেজিগুলো কিন্তু প্রসেস ভেরিয়েবলের মধ্যে, অর্থাৎ কিভাবে পড়ানো হচ্ছে সেটাও কিন্তু প্রসেস ভেরিয়েবলের মধ্যে অন্তর্ভুক্ত। ইন্টারভেনিং ভেরিয়েবল কোনগুলো, যে ফ্যামিলি কন্ডিশন, যে তার ফ্যামিলিতে হয়তো অনেকেই আজকে ক্লাসে জয়েন করতে পারেনি, যারা জয়েন করতে পারেনি হয়তো তার অন্য একটা কাজের মধ্যে সে ইনভলভ হয়ে আছে, তাহলে এই যে বিষয়টা, এটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবলের মধ্যে। লাস্ট হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েবল। প্রোডাক্ট ভেরিয়েবল বলতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আউটকামকে বোঝানো হয়, যে একটা জিনিস শেখার পরে শিক্ষার্থীরা কি বুঝলো, কি জানলো বা কি পেলো, অর্থাৎ শিক্ষার্থীর মডিফিকেশন, মানে আচরণের পরিবর্তন। এরপরে আমরা আসি যে ডাইমেনশন অফ টিচিং এফেক্টিভনেস। এর মধ্যে কি হয়, যে কত সুন্দরভাবে কন্টেন্টটাকে সাজানো আছে। আমরা কিভাবে কন্টেন্টটাকে সাজাই, হতে পারে সেটা সিকোয়েন্সিয়ালি, হতে পারে লজিক্যালি, এটাও হতে পারে এই মানে কন্টেন্টটাকে সাজাতে গেলে সুন্দরভাবে ভোকাবুলারি ইউজ করতে হয়। আচ্ছা, তো কোথাও কোথাও এরকম টেকনিক্যাল টার্ম আমরা ইউজ করে থাকি, যখন টেকনিক্যাল টার্মটা ইউজ করে থাকি সেটার ব্যাখ্যাটা কোথাও রয়েছে কিনা, এই রকম দিকগুলো কিন্তু দেখে একটা কন্টেন্টকে সাজাতে হয়। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল বেসিস অফ ইমপ্লিমেন্টিং ইনস্ট্রাকশন ইন ক্লাসরুম, যে কিভাবে একটা ক্লাসরুমে পড়াতে গেলে কিভাবে পড়াবো, কোন সাইকোলজিক্যাল বেসিস দেখে। যেমন আমরা সবসময় কি করি, যে জানা বিষয় থেকে অজানার দিকে যাই। এতে কি হয়, আমরা যে জিনিসটা জানি সেই জিনিস থেকে আস্তে আস্তে একটু কঠিন থেকে কঠিনতম বিষয়বস্তুতে যাই। যেমন নোন টু আননোন ফ্যাক্ট, সিম্পল টু কমপ্লেক্স, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, পার্টিকুলার টু জেনারেল, এরকম কতগুলো বিষয়বস্তুর মধ্যে দিয়ে আমরা কি করি, আমাদের ক্লাসরুমটাকে পরিচালিত করি। আর 3 নম্বর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ টিচিং স্কিল। টিচিং স্কিল বলতে আমাদের এনসিটি আর কি 20টা টিচিং স্কিলের ওপর গুরুত্ব দিয়েছে। এর থেকে সারমর্ম করলে কয়েকটা বিষয় আছে, যেমন মোটিভেশনাল স্কিল, আচ্ছা এরকম হতে পারে প্রেজেন্টেশন স্কিল, এরকম হতে পারে ইভলিউশন স্কিল, কোথাও কোথাও এরকম 5E আর কি মাধ্যমেও আর কি পড়ানো হয়, এবং সেটার মাধ্যমে পড়ানোটাও কিন্তু এক প্রকারের ওই ইউজ অফ টিচিং স্কিল। যত ভালো করে টিচিং স্কিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পড়ানো হবে, সেই বিষয়বস্তুটা অনেক ভালো করে শিক্ষার্থীরা বুঝবে। বি হচ্ছে ইউজ অফ ডিফারেন্ট টেকনিক, যে আমি কোন কোন মাধ্যম প্রয়োগ করে এই বিষয়বস্তুটা পড়াবো। যেমন সুন্দর কমিউনিকেশন স্কিল হতে পারে, একটা ইন্টারাকশন স্কিল হতে পারে, এরকম টেকনিক, যে ছাত্রছাত্রীরা আমার ভাষাটা বুঝতে পারছে না, তখন আমি একটু অন্যভাবে বললাম। নেক্সট হচ্ছে ক্লাস ম্যানেজমেন্ট। কোথাও কোথাও এরকম দেখা যায়, অনেক স্কুলেই এরকম বেশ কিছু টিচারের কিছু সমস্যা হয়, ক্লাসরুমে গেল ছাত্রছাত্রীরা হই হই করে চিৎকার করে উঠলো। অনেক টিচারের মধ্যে গুণাবলীটা আছে যে তিনি ক্লাসরুমটা ম্যানেজমেন্ট করতে পারেন না। ক্লাসরুম ম্যানেজমেন্ট শুধুমাত্র চুপ করে বসিয়ে রাখলাম এমন না, যে আমি গেলাম, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো এবং সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে সঙ্গে ইন্টারাকশন এবং কোশ্চেনিং সমস্ত কিছুর দিক থেকে যখন নর্মাল ভাবে ছাত্রছাত্রীরা শিক্ষকের সঙ্গে আচরণ করেন এবং শিক্ষক ও ছাত্রছাত্রীর ভাবে আচরণ করেন, এই সমস্ত কিছুই ক্লাসরুম ম্যানেজমেন্টের মধ্যে আছে। নেক্সট হচ্ছে পার্সোনালিটি রিলেটেড অ্যাসপেক্ট অফ টিচার। পার্সোনালিটির মধ্যে কি কি জিনিস আসতে পারে, যে স্টুডেন্টের ইন্টারেস্ট হতে পারে, তার অ্যাটিটিউড হতে পারে, তার ক্যাপাবিলিটিস হতে পারে। এই সব ক্যাপাবিলিটিস গুলো কিন্তু তারা শিক্ষককে দেখে নকল করে বা অনুকরণ করে সেই জিনিসটা তার মধ্যে নিয়ে আসতে চায়। তাই এমন কিছু গুণাবলী টিচারের মধ্যে থাকা উচিত, যেটা দেখে ছাত্রছাত্রীদের মধ্যে ভালো কিছু গুণাবলী বা সুঅভ্যাস কিছু বেশ কিছু সমস্যা আছে। হচ্ছে ল্যাক অফ কোয়ালিফাইড পার্সোনাল, অর্থাৎ বা যোগ্যতম লোকজনের অভাব, অর্থাৎ যারা এই
টিচিং লার্নিং সিস্টেমের মধ্যে রয়েছে বা রিসার্চ সিস্টেমের মধ্যে রয়েছে, সেখানে সব জায়গায় অভিজ্ঞ এক্সপার্ট পাওয়া খুবই মুশকিল। নেক্সট হচ্ছে ল্যাক অফ মোটিভেশন। এখানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রেরণার অভাব দেখা যায়, যে কাজটা হয়তো ভালো একটা কাজ শুরু করলো, কিন্তু কাজটা করতে যে মাঝ অবস্থায় থামিয়ে দিয়ে একটা অন্য কাজে ঢুকে গেল, কারণ তার তখন মোটিভেশনের অভাব দেখা গেছে। নেক্সট অফ ল্যাক অফ রিসোর্সেস অ্যান্ড ফেসিলিটিস। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু বিষয়বস্তু রয়েছে বা টিচিং গ্যাজেটস সমস্ত কিছু রয়েছে, কিন্তু আরো যদি উন্নত মানের কিছু টিচিং মেটেরিয়ালস বা কিছু, তাহলে আমরা আরো ভালো করে আরো সুন্দরভাবে ছাত্রছাত্রীদের উপস্থাপন করতে পারতাম। তেমনি এই যে অনেক জায়গায় দেখা যায় যে রিসোর্স এবং ফেসিলিটির অভাব রয়েছে, যার জন্য উন্নত মানের প্রবলেম অফ ফাইন্যান্স, অর্থাৎ অর্থ, যে রিসার্চ করতে করতে এখন যদিও কিছুটা সাবলীল হয়েছে, যে রিসার্চ করতে করতে বেশ কিছুটা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয়, কিন্তু যে অ্যাসিস্ট্যান্স আমাদের হয়তো আমাদের মতন সাবজেক্টের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সায়েন্স বেস যে সব সাবজেক্ট রয়েছে সেসব সাবজেক্টের ক্ষেত্রে যে অর্থ প্রদান করে আর কি অথরিটি, সেই অর্থটা কিন্তু সেটা খুবই সামান্য, যে ক্ষেত্রে উন্নত মানের কাজ হতে বাধা দেয়। আরবিট্রারিনেস, যে আমি যা ইচ্ছা তাই করলাম, এরকম করলে হবে না, একটা সিস্টেমেটিক ওয়েতে কোনো একটা বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। ল্যাক অফ কভারেজ, ল্যাক অফ। আর নেক্সট আসি ট্রেন্ডস ইন রিসার্চ ইন টিচার এডুকেশন, যে বর্তমানে এখন কিরকম ট্রেন্ডগুলো দেখা যায় যে টিচার এডুকেশনের ক্ষেত্রে, তার গবেষণার ক্ষেত্রে। কোয়ান্টিটিভ লিপ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে একটা বিরাট 1956 সালে ডক্টর ব্যানার্জি যখন এই টিচার এডুকেশনের রিসার্চ করতে শুরু করেন 1956 সালে, তখন কি দেখা যায় যে তিনি 56টা রিভিউ করেছিলেন। 1973 দেখা যায় যে 72টা or 76টা এরকম রিভিউ করেছেন। পরবর্তীকালে 1983 সালে দেখা যায় যে এই রিভিউটা হয়ে গেছে 116। যে হঠাৎ করে এই 72-74 থেকে 116তে চলে আসলো, এর মাধ্যমে কি হয়েছে যে একটা গ্যাপ পড়ে গেছে। গ্যাপটা হচ্ছে সময়গত দিক এর গ্যাপ। সেকেন্ড হচ্ছে সিস্টেমাইজেশন অফ ইনস্ট্রাকশন। মানে যে মাধ্যমে আর কি চলছে সেটা একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আর কি রিসার্চটা চলবে। 3 নম্বর হচ্ছে লার্জার কভারেজ অফ অবজেক্টিভ। আমরা যখন একটা কন্টেন্ট ঠিক করি বা গবেষণার জন্য একটা এরিয়া ঠিক করি, সেই এরিয়াটা আমরা ধরে নিই একটা বিরাট অংশ, কিন্তু আমরা বিরাট অংশ ধরলে তো আর বিরাট অংশটার কাজ আমরা করে ফেলতে পারি না। আমাদের সবসময় কি করি যে একটা বড় এরিয়া থেকে তার একটা ছোট্ট কন্টেন্টকে বেছে নিই এবং সেই কন্টেন্টটার উপরে জোর দিয়ে তার কিছু অবজেক্টিভ হয় না, কি করি কাজ করে থাকি। এই যে এইভাবে যে কাজ করার যে সিস্টেম, এটাই হচ্ছে বর্তমান দিনের ট্রেন্ড। নেক্সট হচ্ছে অল্টারনেটিভ মডেল। প্রথমে আমরা যখন এই টিচিং লার্নিং সিস্টেম আসি হার্ভার্ডিয়ান মডেল ধরে চলেছি, তারপরে অ্যাডভান্স অর্গানাইজার মডেল, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এরকম অনেক মডেল আর কি আস্তে আস্তে ডেভেলপ করেছে এবং আমরা সেগুলোকে আস্তে আস্তে প্রয়োগও করেছি। স্যারই নিজে একটি আমরা দীপেন্দ্রবাবু আর কি একটি মডেল ডেভেলপ করেছেন, সেটা হচ্ছে আইডি মডেল, ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন মডেল। যে মডেলটা, যেটার উপর আমি একটুখানি কাজ করছিলাম, তো ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন মডেলটা এরকমই যে একটা স্টুডেন্টের ইন্টারেস্টটাকে কিভাবে, তার মধ্যে মাল্টিপ্লিকেশন হতে পারে, তার সাবস্টিটিউশন হতে পারে বা তার শিফটিং হতে পারে, এরকম বেশ কিছু ট্রেন্ডস দেখা যায়। বাট ইমপ্লিমেন্টেশন অফ রিসার্চ ইন টিচার এডুকেশন, এখান থেকে কি করা হয়, মানে রিসার্চের ক্ষেত্রে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ বা তাৎপর্য থাকে। সেই তাৎপর্যগুলো কি, যে কোনো রিসার্চ থেকে একটা ফাইন্ডিংস বা একটা মূল বিষয়বস্তু বেরিয়ে আসে। নেক্সট কি করে, যে রিসার্চ মানেই তো একটা নিত্য নতুন বিষয় ডেভেলপ করা, সেই ডেভেলপের ক্ষেত্রে নতুন মেথোডোলজি চলে আসে। এবং নেক্সট আসে যে কিছু ইনোভেটিভ পেডাগজি। অ্যাকচুয়ালি ইনোভেটিভ পেডাগজির মধ্যে মেথড বলতে এটা বোঝানো হয় যে অ্যাকচুয়াল নিউ টিচিং মেথড যে আরো বেড়ে থাকে।
এরপরে আসি এতক্ষণ আমরা বললাম যে স্কুল টিচিং এফেক্টিভনেস, এরপরে আসে স্কুল এফেক্টিভনেস। স্কুল এফেক্টিভনেস বলতে একটা স্কুলের মধ্যে অনেক কিছু বিষয় থাকে, যেমন টিচিং কমিটি থাকে, তার একাডেমিক স্টাফ কাউন্সিল থাকে, তার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকে, বা এরকম থাকে যে একাডেমিক স্টাফ কাউন্সিল বা ফিনান্সের পার্ট থাকে, এরকম বেশ কতগুলো দিক থাকে। এবং সব থেকে বড় যে জিনিসটা বিদ্যালয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় সেটা হচ্ছে স্কুল এনভায়রনমেন্ট। স্কুল এনভায়রনমেন্ট কোনটা, যে আমরা যেখানে যে কাজ করি, অর্থাৎ যেখানে ছাত্রছাত্রীদের নিয়ে পড়াই, বেশ কিছু স্কুলে দেখা যায় যে টিচিং যে ফ্যাকাল্টি তার মধ্যেই গোলমাল, কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা দ্বন্দ্ব, তাদের মধ্যে একটা বিভেদ। এইরকম যে এরকম যুক্ত স্কুলে কি হয়, টিচিং লার্নিং যে সিস্টেমটা উন্নত হওয়া খুব মুশকিল। যেখানে টিচিং যারা স্টাফ থাকে তাদের মধ্যে যখন কোলাবোরেটিভ একটা সম্পর্ক থাকে, কোঅপারেটিভ একটা সম্পর্ক, সেখানে দেখা যায় যে স্কুলের ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে হয়। এবং স্কুল এফেক্টিভনেস তখনই ভালো হতে পারে যখন স্কুলটা ইকো ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকবে, এবং সেখানে একটা সুন্দর ডিসিপ্লিন থাকবে, এবং সেখানে একাডেমিক অংশ এবং তার ফিনান্সিয়াল অর্থ বা তার ম্যানেজমেন্টগত দিক, সব দিকগুলো কি উন্নত তখনই হবে যখন একটা স্কুলের মধ্যে এনভায়রনমেন্টটা খুব ভালো এনভায়রনমেন্ট থাকবে। এবং সেই এনভায়রনমেন্টে আমরা সবসময় সুন্দরভাবে পড়াতেও পারবো, এবং ছাত্রছাত্রীরা বুঝতেও পারবে, শুনতেও পারবে, জানতেও পারবে। যদি দেখা যায় এরকম একটা এক্সাম্পল, যে একটা স্কুলের টিচিং স্টাফের মধ্যে মাঝে মাঝেই ঝগড়াঝাটি লেগে যায় স্যার ম্যাডামদের মধ্যে, স্যারদের মধ্যে, এবার এটা যদি ছাত্রছাত্রীরা দেখে তাহলে তাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে। তাই সবসময় এটা আমাদের করতে হবে যেন এই পরিবেশটা, অর্থাৎ স্কুল এনভায়রনমেন্ট যে পরিবেশ, সেই পরিবেশটা যেন খুব সুন্দর থাকে, তবেই কিন্তু স্কুলের এফেক্টিভনেস আসবে। স্কুলের এফেক্টিভনেস শুধুমাত্র একটা বিষয়ের ওপর জোর দিয়ে না, এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, 5 ইন্ডিকেটর। কি স্টুডেন্ট অ্যাচিভমেন্ট, কি স্টুডেন্ট কত ভালো রেজাল্ট করছে। যে স্কুল থেকে ভালো রেজাল্ট করে সেখানে দেখা যায় যে অনেক শিক্ষকই রয়েছেন যেখানে খুব ভালো বা খুব সুন্দরভাবে ক্লাসরুম টিচিংটা করেন বা লেসেন্ড ওয়েতে পড়ান, এবং স্টুডেন্টের অ্যাচিভমেন্টের উপরে দেখা হয় যে স্কুলের পারফরমেন্সটা, যে স্কুল যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট অনেক ভালো হয়। নেক্সট হচ্ছে ডিসিপ্লিন রেফারেন্স। ডিসিপ্লিন মানে যেখানে আর কি একটা নিয়ম অনুযায়ী চলে। সব স্কুলেই বলে যে 10:40 প্রেয়ারের ঘন্টা, 10:50 ফাইনাল ওয়ার্নিং, একটা 1:30 বা 1:40 পর্যন্ত ক্লাস হলো, তারপরে 2:10 থেকে আবার ক্লাস হচ্ছে, 4টে 4:30 পর্যন্ত ক্লাস হচ্ছে। কিন্তু এই যে এটা একটা ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনটা কতগুলো জায়গায় মনিটর করা হয় সেটা কিন্তু দেখতে হবে। সব স্কুলে হয়তো টিফিনের পরে মিড ডে মিল খাওয়া হয়ে গেল, স্কুল থেকে চলে গেল, এরকম যে স্কুল রয়েছে সেখানে কি হচ্ছে, এই ডিসিপ্লিনটাকে ওরিয়েন্ট করা হচ্ছে না, ডিসিপ্লিনটা মেনে চলছে না। তাই যখন একটা ডিসিপ্লিন ওয়েতে থাকবে তখন কিন্তু স্কুলের ডেভেলপমেন্ট বা স্কুলের পারফরমেন্স কিন্তু অনেক ভালো হবে। নেক্সট আসবে অ্যাটেন্ডেন্স রেট। ছাত্রছাত্রীদের মধ্যে কতজন বা কত পার্সেন্টেজ অফ স্টুডেন্ট এসে ক্লাসরুমে আসে, বা ছাত্রছাত্রীরা কতজন বিদ্যালয়ে আসে। এখন দেখা যায় যে প্রায় 90% ছাত্রছাত্রী বিদ্যালয় অ্যাটেন্ড করে, কারণ কিছু কিছু জায়গায় এরকম রয়েছে যে মিড ডে মিলটাকেই কেন্দ্র করে আর কি স্কুলের অ্যাটেন্ডেন্স হয়, মিড ডে মিল হয়ে যায়, চলে যায়। তার থেকে বড় কথা, এই অ্যাটেন্ডেন্সটা তখনই হবে যখন প্রত্যেক ক্লাসে ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়ানো হবে, সুন্দরভাবে তারা বুঝতে পারবে, তারা ইন্টারেস্ট পাবে, তাদের মোটিভেশন জাগ্রত হবে। তখন কিন্তু তারা কিন্তু ওই মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যাবো এই মনোভাব কিন্তু থাকবে না। যখন টিচিং এফেক্টিভ হবে বা টিচিং এর ফলে যে ছাত্রছাত্রীরা যখন ক্লাসে মনোযোগ দিতে পারবে, তখনই কিন্তু ছাত্রছাত্রীরা ক্লাস করবে, এবং ক্লাস করলেই কিন্তু স্কুলের এনভায়রনমেন্ট অনেক বেশি উন্নত হবে। গ্রেড গ্রাজুয়েশন রেট মানে কি মাত্রায় আর কি ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মানটাকে বাড়াচ্ছে। আর লাস্ট হচ্ছে টিচার স্যাটিসফ্যাকশন। এটা মানে বেশিরভাগ স্কুলে এরকম দেখা যায় যে টিচারদের মধ্যে জব স্যাটিসফ্যাকশনটা থাকে না, যে আমি হয়তো অনেক বড় জায়গায় চাকরি করতে পারতাম, আমার ঠিক এই প্রাইমারি স্কুলে আমাকে থেকে যেতে হলো বা স্কুলে আমি থেকে যেতে হতো, আমি উঠতে পারলাম না।
কেউ কেউ বলবে যে আমি ঠিক মাইনে ঠিক মতন পাচ্ছি না, আমি আরো মাইনে এক্সপেক্ট করেছিলাম, আমার পক্ষে এই জবটা ঠিক সুইটেবল না। তারপরে কেউ কেউ বলবে যে আমি এরকম মানে বাড়ির কাছ থেকে আর কি স্কুল করব এরকম আমি একটা ভেবেছিলাম, বাট আমার স্কুল এত দূরে, আমি এই যাতায়াত করতে করতেই ক্লান্ত হয়ে পড়ি, আমি ঠিক এই ঠিক মতন পড়াতে পারছি না ছাত্রদের। তাহলে এই এই সব দিক থেকে যখন জব স্যাটিসফ্যাকশনটা টিচারদের মধ্যে থাকবে, তখনই কিন্তু তারা স্কুলের জন্য ভালো সুন্দরভাবে পড়াবে, এবং স্কুলে যখন পড়াবে তাদের অ্যাচিভমেন্টে, ছাত্রছাত্রীদের অ্যাচিভমেন্ট ভালো হবে, এবং স্কুলের এটাও কিন্তু উন্নত হবে। এরপরে নেক্সট একটা টপিক আছে মডিফিকেশন অফ টিচার বিহেভিয়ার। মডিফিকেশন অফ টিচার বিহেভিয়ার যদি এটা সংক্ষেপে একদম বলতে হয়, যে টিচারদের আচরণগত কিছু পার্থক্য। আমরা সকলেই জানি যে আমাদের এই মানে টিচার এডুকেশন প্রোগ্রামটা দু রকমের হয়, একটা ইন সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম, আর একটা হচ্ছে পি সার্ভিস টিচার এডুকেশন প্রোগ্রাম। ইন সার্ভিস কি একজন ব্যক্তি বা কোনো একজন শিক্ষক যিনি শিক্ষকতা পেশায় রয়েছেন, তিনি তিনি হয়তো চাকরিতে জয়েন করে গেছেন, তখন তাকে তার ডেভেলপমেন্টের জন্য, তার ইমপ্রুভমেন্টের জন্য তাকে কি করা হয়, একটা টিচিং বা তাকে একটা টিচিং দান করা হয়। সেই টিচিংটা পেশাগত কোনো চাকরিতে আর কি ঢুকে যাওয়ার পরে, তারপরে যখন যে ট্রেনিংটা করে, সেই ট্রেনিংটা হচ্ছে তার ইন সার্ভিস ট্রেনিং। আর প্রি সার্ভিস ট্রেনিং, যে আমি আগে শিক্ষকতা পেশাটাকে ভালো করে জানবো, বুঝবো, আমি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা কিভাবে হয় সেটা আমি শিখবো, শিখে যে আমি চাকরিতে যে ছাত্রছাত্রীদের পড়াবো। এই দু রকমের টিচার এডুকেশন প্রোগ্রামটা হয়। টিচার এডুকেশন প্রোগ্রামই কিন্তু মডিফিকেশন অফ টিচার বিহেভিয়ার, যখনই তাকে একটা টিচার এডুকেশন প্রোগ্রাম করানো হলো, অর্থাৎ বিএড বা ডিএলএড বা বিভিন্ন রকম ওরিয়েন্টেশন যে কোর্স বা রিফ্রেশার্স কোর্স করানো হয়, তাতে কি হয়, তার টিচিংটাকে উন্নত করানোর জন্য এবং তার আচরণ ধারার মধ্যে কিছু পরিবর্তন সংশোধন করার জন্যই কিন্তু আমাদের কিন্তু এই প্রোগ্রাম, টিচার এডুকেশন প্রোগ্রামগুলো করানো হয়। এর দ্বারা কি হয়, শিক্ষকের মধ্যে আচরণগত পরিবর্তন আসে। এরপরে নেক্সট হচ্ছে এফেক্টিভ জেনারেল টিচিং স্ট্র্যাটেজি। একটা হ্যাঁ, ইয়েস স্যার, আপনার স্লাইডটা তো একই জায়গায় আছে, আমরা দেখতে পাচ্ছি না পরের গুলো। এক মিনিট। বুঝি কত দূর থেকে দেখা যায়নি, এর আগেরটা দেখা যায়নি মডিফিকেশন অফ বিহেভিয়ার। না স্যার, পরপর অনেকগুলোই দেখা যায়। আচ্ছা, তুমি যে কোনো জায়গা থেকে স্টার্ট করো, পরে তুমি ওটা দিয়ে দিও, ওরা নিয়ে নেবে আর কি। বলছি এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে। আচ্ছা, একটা টিচিং স্ট্র্যাটেজি কি হয়, যে প্রোভাইডেড টেম এনভায়রনমেন্ট, যে একটা কুল পরিবেশ, যে একটা খুব শান্ত পরিবেশ থাকবে, যেখানে কি হয় যে পড়াতে গেলেও ভালো লাগবে এবং পড়ালেও সেই জিনিসটা ভালো হবে। মিনিমাম ডিস্ট্রাকশন, মানে যে যত পারা যায় যে বাইরের নয়েজ গুলো থেকে দূরে সরানো, তো ভালো পারা যাবে। যে বাইরে চিৎকার চেঁচামেচি হচ্ছে বা কেউ বাজাচ্ছে, যতটা পারা যাবে যে সেই সব জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে টিচিংটা করা, তাহলে কি হবে, টিচিংটা অনেক এফেক্টিভ হবে। এমফাসাইজ রুটিনের উপর জোর, যেমন 40 মিনিট বা 35 মিনিট বা 30 মিনিট যে একটা ক্লাস রুটিন থাকে, সেই রুটিনটার উপর জোর দেওয়া, এবং প্রত্যেকটা টিচারকে জোর দেওয়া উচিত যে একদম নির্দিষ্ট টাইমে আপনি ক্লাসে যাবেন এবং ঘন্টা পড়ার পর একটা নির্দিষ্ট টাইমে আপনি ক্লাস থেকে বেরোবেন। অর্থাৎ রুটিনের উপর এমফাসাইজ করা, যতটা পারবে রুটিনটাকে বলা। ফোকাস অন অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট রাদার দ্যান ডিসিপ্লিন, মানে যেন ছাত্রছাত্রীদের যতটা পারতে হবে যে তারা যেন ডিসিপ্লিন মেনে বিদ্যালয়ে থাকে বা বিদ্যালয়ের আচরণগুলো করে থাকে। প্রোভাইড
প্রোভাইড এ টাইম আউট স্টাডি এরিয়া অ্যাওয়ে ফ্রম দ্য গ্রুপ। কখনো কখনো এরকম করতে হবে যে কোনো একটা বিষয়বস্তুকে বোঝানোর জন্য, ধরে নেওয়া যায় কোনো একটা হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ পড়াতে যেয়ে কি হলো, নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা ট্যুর করানো হলো, যাতে কি হবে সেই বিষয়বস্তু সম্পর্কে আরো ভালো করে ছাত্রছাত্রীরা জানতে পারবে। মেক শিওর দ্য স্টুডেন্ট ফিল সেফ, যেন বিদ্যালয়ে এসে সে তাকে নিরাপদ মনে করে। যদি সে নিরাপদ না মনে করে সে কিন্তু বিদ্যালয়ে আসবে না। যেমন আমার স্কুলের ক্ষেত্রে এরকম একটা জিনিস দেখা যায় যে এসটি কমিউনিটির দুটো ছাত্র এবং ছাত্রী দুজনই কি করে, ক্লাসে আসতেই সে ভয় পায়। ক্লাসে আসলেও সে ক্লাসে ঢুকবে না, সে ক্লাসের বাইরেই থাকবে, সে সারাদিন বাইরে ঘুরে ঘুরে বেড়াবে। সে কিন্তু মনে করছে না যে ক্লাসরুমের যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু নিরাপদ। এরপরে আসি লার্নিং স্টাইল অ্যান্ড কগনিটিভ স্টাইল। লার্নিং স্টাইল বলতে যে একজন টিচার সে ক্লাসরুমে যতজন ছাত্রছাত্রী আছে সবার উদ্দেশ্যেই একই রকম ভাবেই সকলের উদ্দেশ্য নিয়ে পড়ায়, এবং পড়াতে যে কি করে মানে সেই ইনস্ট্রাকশনাল অবজেক্টিভটা ফলো করে বা সেই মেথডটা অ্যাপ্লাই করে যেখানে সব থেকে বেশি শিক্ষার্থীরা বুঝতে পারবে বা জানতে পারবে। লার্নিং স্টাইলটা কি, যে আমাদের প্রত্যেকের শেখার ধরনটা কিন্তু আলাদা, প্রত্যেকের ধরন আলাদা। আমার ক্ষেত্রে এরকম, আরেকজনের ক্ষেত্রে এরকম, অন্য একটা ছাত্রছাত্রীর প্রত্যেকের ক্ষেত্রে পৃথক পৃথক ভাবে কিন্তু তার এই লার্নিং স্টাইলটা। কেউ এক করে মনে রাখতে পারে, কেউ একবার একটা ভিডিও দেখলে মনে রাখতে পারে, একবার খাতায় লিখে রাখলে, লিখে নিলে সেই জিনিসটা পরে দেখলে। অর্থাৎ একটা টার্ম আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি, যে প্রত্যেকটা মানুষের থেকে প্রত্যেকটা মানুষ আলাদা। তেমনই লার্নিং স্টাইলটাও প্রত্যেকটা ব্যক্তি থেকে প্রত্যেকটা ব্যক্তি আলাদা, কারণ প্রত্যেকটা ব্যক্তি তার নিজের মতো করে শেখে, সে তার নিজের ভাবে শেখে। কেউ এরকম ভাবে শিখতে পারে যে একবার দেখে নিলাম, একটা পড়তেও হলো না, যে দেখে নিলাম তার সেই বিষয়টা মনে থেকে গেল, বুঝে গেল ব্যাপারটা। আবার কেউ 5 বার সেটাকে রিডিং পড়লো, রিডিং পড়ার পরে তার সেই বিষয়বস্তুটা সে জানতে পারলো। কেউ আবার যে একবার খাতায় লিখে নিল, তারপরে সে কিন্তু সেই বিষয়টা বুঝতে পারলো। তাই প্রত্যেকের লার্নিং স্টাইলটা একটু ডিফারেন্ট। আরেকটা হচ্ছে কগনিটিভ স্টাইল, যে বোঝা। কোনো একটা কগনিটিভ স্টাইল আর থিঙ্কিং স্টাইলটা একই রকম, যে কি করে আমরা সেই জিনিসটাকে বুঝবো বা মনে রাখবো। কেউ এরকম হতে পারে একটা নোটস তৈরি করেছে, তৈরি করার পরে সেই নোটসটাকে খাতায় যতক্ষণ না সে 2বার 4বার লিখছে ততক্ষণ পর্যন্ত তার সেটা মুখস্থ হয় না। কেউ বারবার চিৎকার করে করে পড়ে 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 মুখস্থ করে 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 তারপরে সে মনে রাখতে পারে। কেউ আবার এরকম করে যে একবার দেখে নিলাম, দেখে নেওয়ার পরে সে তার পয়েন্টগুলোকে মনে রাখলো, রেখে সে কিন্তু ভেতরের যে ডেসক্রিপশন গুলো সেগুলো সে নিজে থেকেই লিখতে পারছে। তাই প্রত্যেকের শিখন আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা করা আলাদা। কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলে কি, যে প্রত্যেকটা ব্যক্তি তার মতো করে এবং তার মতো করে তারা চিন্তা করে, তার মতো করে সে শেখে। এরপরে যে অংশটায় আসবো একদম লাস্ট, ইমপ্লিমেন্টেশন অফ কারিকুলা অফ টিচার এডুকেশন। কিভাবে একটা কারিকুলাম টিচার এডুকেশনের মধ্যে মানে বাস্তবায়িত করা হয়। যে একটা কারিকুলাম যখন তৈরি, সেই কারিকুলামটা তৈরি করতে গেলে অনেক ওয়ার্কশপ, অনেক সেমিনার এর মাধ্যমে কি হয়, একটা সাবজেক্ট ম্যাটার বা কন্টেন্ট একটা তৈরি হয়। সেই কন্টেন্টটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে কি করে, তার থেকে একটা কারিকুলাম তৈরি হয়। সেই কারিকুলামটা তৈরি হয় অনেক এক্সপার্টদের ওপিনিয়ন, এক্সপার্টদের অভিজ্ঞতা, তাদের এবং শিক্ষকদের কম্পিটেন্সির ওপর, অর্থাৎ তাদের দক্ষতার ওপর জোর দিয়ে কি হয়, একটা কারিকুলাম আর কি তৈরি হয়। এবং এই কারিকুলামটাকে কিভাবে বাস্তবে রূপায়িত করা যাবে, রূপায়িত করাটাই হচ্ছে এই অংশটার মূল বিষয়বস্তু। কি করে রূপায়িত করা যাবে, যে এই কোন একটা কন্টেন্ট এরকম বলে দিল যে এরকম ধরুন টিচিং স্টাইল বা কগনিটিভ স্টাইল, এটা একটা কন্টেন্ট। এই কন্টেন্টটাকে কিভাবে উপস্থাপন করলে ছাত্রছাত্রীরা ভালো করে বুঝতে পারবে, কোন মেথড অ্যাপ্লাই করলে ছাত্রছাত্রীরা আরো বেশি জানতে পারবে, এবং কোন কিভাবে অর্গানাইজেশনটা সাজানোটা কিভাবে হলে খুব ভালো করে তাদের কাছে আত্মস্থ হবে, বা কিভাবে কোন স্ট্রাকচার করলে সেই বিষয়বস্তুটা ছাত্রছাত্রীরা খুব ভালো করে বুঝতে পারবে, সেই দিকটার ওপর জোর দেওয়া হয়। বা ইমপ্লিমেন্টেশন করার জন্য সেই দিকটার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই দিকগুলো একটু ছোট হয়ে গেল, তার কারণ হচ্ছে সময়টা খুবই কম ছিল বলে। থ্যাংক ইউ এভরিওয়ান। এবার তোমাদের যদি আরো কোনো কোশ্চেন তোমরা বলতে পারো। আমি আমার মতন ভাবে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করলাম। এবার তোমরা তোমাদের মতন
কোশ্চেন করতে পারো যে কোনো জায়গায় যদি অসুবিধা কিছু থাকে। স্টুডেন্টসরা দেখো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে দেখো। এখন দেখো, প্রথমত যেটা শুনবে সেখানে তোমাদের তো একটা বুঝতে হবে এটা কোনটা স্কুল এফেক্টিভনেস, কোনটা টিচিং এফেক্টিভনেস, বিভিন্ন টপিক যেগুলো আছে সেই টপিকগুলোকে নিয়ে নিজেদের মতো ভাববার চেষ্টা করতে হবে, তাই না? কারণ এফেক্টিভটা ব্যক্তিগত হয় অনেক সময় আর কি। তুমি যেটা এফেক্টিভ ভাবছো আমি সেটা ভাবছি না, আমি যেটা ভাবছি আরেকজন সেটা ভাবছে না, সুতরাং নিজেদের মতো করে এটা ভাবা সম্ভব সেটা। এই জন্য রিসার্চ রামকৃষ্ণ মিশন একরকম স্কুল এফেক্টিভনেস, খ্রিস্টান মিশনের আর একরকম স্কুল এফেক্টিভনেস, কল্যাণী শিক্ষায়তন আর একরকম এফেক্টিভনেস। অর্থাৎ এগুলো কিন্তু প্রতিষ্ঠান এগুলো ভ্যারি করে যায়, ঠিক আছে? তার ফলে যেটা শুনলে তার ভিত্তিতে তোমাদের নিজস্ব কোনো সাজেশন, কোনো বক্তব্য, কোনো ভাবনা যদি থাকে বলো। যাক, কোনো প্রশ্ন যেহেতু নেই, আর তোমাদের সংখ্যাও তো খুব কম, বেশি প্রশ্ন করলে দেখা যাবে যারা আছো তারাও পর্যন্ত চলে গেলে আর কি। যে কজন অবশিষ্ট আছো দেখা যাবে তারাও আস্তে আস্তে লেফট আর রাইট আর হচ্ছে না, বেশিরভাগই লেফট, ঠিক আছে? যাই হোক, আমার তোমাদের একটু বলি যে ধরো স্যার যেগুলো আলোচনা করলেন সেগুলো যদি একটু স্লাইড রিপিট করি আর কি। যে স্যার প্রথমে বলেছে তোমার টিচিং এফেক্টিভনেস বলতে কি বোঝায় আর কি, এবং তার বিভিন্ন কম্পোনেন্ট গুলো কি, ফ্যাক্টরস গুলো কি, বিষয়গুলো কি, এগুলো বিভিন্ন গবেষণামূলক জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো তো আমার তোমার মত অনুসারে হবে না, কিন্তু আমি তোমাদেরকে একটু তোমাদের সম্পর্কে একটু ইন্টারেস্টেড যে একজনের জন্য থাকো। মনে করো তোমাদের কাছে এফেক্ট যে মানে কি, যেমন আমরা অনেক সময় বলি না এই স্যার কিছুই পড়াতে পারে না, এই স্যার অনেকটা ভালো পড়ায়, এই স্যার তোমার বোঝাই গেল না অর্ধেক। হ্যাঁ, আমরা কিন্তু এফেক্টিভ ক্রাইটেরিয়া কিন্তু বিচার করি, অর্থাৎ আমাদের মনে মনে কিন্তু আছে, বাইরে প্রকাশ চিহ্ন আমরা ঠিকই আছে, এই যে মনে মনে যে পয়েন্ট গুলো আছে সেগুলো কিন্তু বিচার করতে হবে সেটা আর কি। এবং সেই বিচার বা ক্রাইটেরিয়া গুলো যদি আমরা সামনের দিকে আমি দেখবো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যাচ্ছে, এবং সেই কারণে বললাম এই জন্য এটা কিন্তু গবেষণামূলক বিষয় আর কি। যেমন কোনো কোনো জায়গায় এরকম একটা ব্যবস্থা আছে, ধরো একটা লেসন শেষ হলো, তো একটা লেসন যেই শেষ হলো তখন স্টুডেন্টদের একটা ফিডব্যাক কাগজ দিয়ে দেওয়া হয়, ফর্ম দিয়ে দেওয়া হয় আর কি। এবং তাদের 3টে অপশন থাকে যে কতটা আমি বুঝতে পারলাম, কতটা আমি বুঝতে পারলাম না, আর কতটা মাঝামাঝি আর কি, ঠিক আছে? এবার তাহলে এখান থেকে, এবং সেই ইভ্যালুয়েশন শিটটা স্টুডেন্টরা কিন্তু তোমার ফিল আপ করে জমা দিয়ে দিল আর কি। তাহলে এখান থেকে আমি বুঝতে পারলাম যে এফেক্টিভ ক্রাইটেরিয়াটা হাউ টু এক্সপ্লেন দ্য এফেক্টিভ ক্রাইটেরিয়া, সেটা স্টুডেন্টরাই কিন্তু আলটিমেটলি তোমার একটা ফিডব্যাক ফর্মের মধ্য দিয়ে তারা কিন্তু ফিল আপ করে দিচ্ছে, যাতে করে শেষ পর্যন্ত আমরা বুঝে ফেলতে পারি যে এফেক্টিভ ক্রাইটেরিয়া গুলো কি আছে আর এফেক্টিভ ক্রাইটেরিয়া গুলো কি নেই কি। অর্থাৎ এইভাবে বিভিন্ন রকম ভাবে মেথোডোলজি আছে যার মধ্য দিয়ে এফেক্টিভনেস কিন্তু মাপা যায়, কিন্তু মাপতে, গবেষণা যখন মাপতে কিন্তু আমাদের হবেই আর কি। এবং তোমরা যদি খেয়াল করো যে স্কুল এফেক্টিভনেস, যেমন আমি বলবো যে এখানে আমাদের সামনে সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে স্কুল এফেক্টিভনেস এর ক্ষেত্রে ন্যাক। ওদের 7খানা প্যারামিটার, 7 প্যারামিটারস অফ ন্যাক। ন্যাকের কিরকম প্যারামিটার আছে, যেমন ধরো টিচিং এরিয়া, কারিকুলার এরিয়া, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস, রিসার্চ এন্ড ইনোভেশন, হ্যাঁ, ইনোভেটিভ প্র্যাকটিসেস, এরকম 7টা প্যারামিটার আছে। যে প্যারামিটার গুলো কিন্তু ওরা এসে মেপে কাউকে এ গ্রেড দেয়, কাউকে বি গ্রেড, কাউকে সি, কাউকে ডি, কাউকে ই, এরকম দেয় আর কি। তাহলে অর্থ হচ্ছে এইটা গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে এখন কিন্তু এই এফেক্টিভনেসটা কিন্তু মাপা হচ্ছে কিন্তু আর কি। অর্থাৎ কে কোথায় আছে এটা কিন্তু শুধু মুখের কথায় কিন্তু এখন আর বিশ্বাস করা হচ্ছে না, একটা প্রফেশনাল একটা অ্যাপ্রোচ, একটা অ্যাকাউন্টেবল অ্যাপ্রোচ কিন্তু এখন রাখা হচ্ছে, যার মধ্যে দিয়ে উই ক্যান মেজার আওয়ার যে পারফরমেন্স সেটা কিন্তু আমরা মেজার করতে পারছি। ন্যাচারালি আমাদের এটা বুঝতে হবে আজকালকার দিনে যে একটা কারিকুলাম তৈরি করলাম, প্রশ্ন হচ্ছে হাউ মাচ এফেক্টিভ। যে কারিকুলামটা যে বিষয়বস্তুগুলো মেজার করতে মানে পারার কথা ছিল সেটা করতে পারছি কিনা। ফর এক্সাম্পল, যেমন মনে করো যে তোমাদের যেমন আইসিটি আছে, প্র্যাকটিক্যাল, এবার কম্পিউটার প্র্যাকটিক্যালে তোমরা দেখো যে সমস্ত জিনিসগুলো করা আমাদের যেগুলো খুব বেশি
মানে একটু পাল্টানোর প্রয়োজন আছে, অর্থাৎ সেগুলো অনেক মিলছে না অর্থাৎ এর সাথে আমাদের। যেমন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যদি থাকতো, একটু যদি ওজাইভ থাকতো, একটু যদি এক্সেল থাকতো, একটু মিন মিডিয়ান ক্যালকুলেশন থাকতো, একটু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মাপা থাকতো, আমার মনে হয় সেটা ভালো হয় সেটা আর কি। না হয়তো আবার তোমরা যেগুলো কিছু কিছু অফিসিয়াল কাজকর্ম শেখার যে অনেকদিন একটা রীতি আমাদের ডিপার্টমেন্টে আছে, এটা আমার মনে হয় যে কারিকুলাম এফেক্টিভনেস এর ক্ষেত্রে একটা বড় জায়গা, যেটা একটু পরিবর্তন করার প্রয়োজন আছে। এরকম ভাবে আর কি আমাদের প্রত্যেক দিনের অভিজ্ঞতা কিন্তু আমাদের এফেক্টিভ ক্রাইটেরিয়া গুলোকে পাল্টে দিচ্ছে, এবং সেগুলোকে সেই অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু সেগুলোকে আস্তে আস্তে পাঠ্যক্রমের মূল যে সূত্র, সেই মূল সোর্সের মধ্যে আমরা তাকে কিন্তু অন্তর্ভুক্ত করছি। তাহলে সেই হিসেবে আজকের দিন আমি বলবো যে কোনো কিছুই কিন্তু এইরকম না উইদাউট ইভ্যালুয়েশন। এবং আমরা যেটা বলি যে প্রফেশনাল টিচ এডুকেশন, এই প্রফেশনাল শব্দের অর্থটা হচ্ছে এইটা, যখন আমার পারফরমেন্সটা অন্য পরিমাপ করছে। অর্থাৎ আমাকে বলা, যদি জিজ্ঞাসা করা যে আপনি কেমন টিচার, দুর্দান্ত টিচার, এখন সেটা কোনো কথা না, কিন্তু সেটা আমার কলিগ বলে অসম্ভব ভালো পড়ে, কিন্তু এটা কিন্তু আসলে মাপতে হবে বাই আদার্স। সেই জন্য ন্যাকের তো এনসিআরটির মতো বিভিন্ন রকমের মেজারিং, বিভিন্ন রকমের সংস্থা তৈরি হয়েছে, যারা কিন্তু আমাদের পারফরমেন্স বলে মেজার করে, এবং শেষ পর্যন্ত সেই মেজারমেন্টের নম্বর সহ একটা কিন্তু বিরাট একটা জায়গা কিন্তু তারা ডেভেলপ করছে। তার ফলে এই কারণে এটা গবেষণার বিষয়, যে এটা কিন্তু যে সবার মেজারমেন্ট পয়েন্ট এক না, সবার এফেক্টিভনেস ক্রাইটেরিয়া এক না। এবার ম্যাক্স 7টা বলেছে বলে আমাকে 7টা করতে হবে না, আমি 5টা করতে পারি, আমি মেথোডোলজি পাল্টেও ফেলতে পারি। তাহলে মিলেমিশে কিন্তু আমরা বলবো একটা জিনিস স্পষ্ট, যে গ্লোবালাইজেশনের যুগে বা এই যে আধুনিক কালে আমরা যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে বসবাস করছি, এখানে আমাদের কিন্তু এফেক্টিভ ক্রাইটেরিয়ার মধ্যে আসতে হবে। একটা প্রতিষ্ঠান চলে, সেটা দেখবো স্কুল এফেক্টিভ কিনা, পড়ালে দেখবো টিচিং এফেক্টিভ কিনা, পাঠ্যক্রম তৈরি হলে দেখবো কারিকুলাম এফেক্টিভ কিনা, মূল্যায়ন হলে দেখবো ইভ্যালুয়েশন এফেক্টিভ কিনা। এখন ইভ্যালুয়েশন এফেক্টিভ কিনা মানেটা কি? বিদেশে হায়ার এডুকেশনে বেশিরভাগ ক্ষেত্রে রিটেন এক্সামটা উঠেই গেছে প্রায় আর কি, বহু জায়গায় লিখিত পরীক্ষা প্রায় নেই বললেই চলে, যদি বা থাকে সেটা খুবই কম। দেখা গেল 20% লিখিত পরীক্ষা, বাকি 80% কিন্তু এইরকম আমরা যেরকম আলোচনা করছি, আমরা আলোচনা করলাম, তোমরা আলোচনায় পার্টিসিপেট করলে, বলা হলো যে এই আলোচনার ভিত্তিতে কালকে তোমরা একটা প্রেজেন্টেশন করো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেজেন্টেশন করলে তার ভিত্তিতে 10 নম্বর করে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ সেখানে টোটাল পড়াশোনাটাই অনেকটা এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ একটা ওয়ার্ল্ডের মধ্য দিয়ে সেখানে কিন্তু নির্ধারিত হচ্ছে। তাহলে অর্থ হচ্ছে এইটা যে ইভ্যালুয়েশনটা এফেক্টিভ কিনা বুঝতে হবে। তুমি পেলে মনে করো 85 আর তোমার বন্ধু বললো 82, এবং আমরা বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে পেয়েছে 65 সে নেট পেয়ে যাচ্ছে, যে পেয়েছে 85 সে বাড়িতে বসে আছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে মার্কসটা বা ইভ্যালুয়েশন পদ্ধতির অনেক সময় ম্যাটার করছে না এটা আর কি। ও তাহলে এই যে মানে এফেক্টিভনেস তার আছে কি নেই, সেই জন্য এটা কিন্তু আমাদের আজকের শিক্ষা ব্যবস্থা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা আর কি। সুতরাং সেইটা নিয়ে আমাদের আজকের টপিক ছিল। হ্যাঁ, এফেক্টিভ ক্রাইটেরিয়া বলে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া ছিল, যেগুলো গবেষণার মূল বিষয়বস্তু। ভবিষ্যতে তোমরা যদি কখনো গবেষণা করো, তখন দেখবে এই বিষয়বস্তুগুলোকে নিয়ে আমরা কিন্তু হাইলাইট করতে পারি। এবং আমরা দেখেছি যে ইন্টারনেট তুমি যদি ব্যবহার করে দেখবে, এরকম অসংখ্য কাজ গোটা পৃথিবীতে হচ্ছে আর কি। ঠিক আছে, সেটা তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আরম্ভ করে, ইউনিসেফ থেকে আরম্ভ করে, ইউনেস্কো থেকে আরম্ভ করে, সমস্ত বড় বড় প্রতিষ্ঠানের কিন্তু এই ধরনের কিন্তু কাজ আছে, যারা এফেক্টিভ ক্রাইটেরিয়া গুলোকে বার করছে, মেজার করছে, প্রচার করছে, সেগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে সেটা আর কি। তাহলে সেই জন্য আমি বলবো যে তোমরা আজকে যে টপিকটা হলো, আমি আমাদের যেটা আর কি রমেশ স্যার, আমি ধন্যবাদ দেবো যে যথেষ্ট ভালোভাবে আমরা সেটা হাইলাইটেড আমরা পেয়েছি, আমরা সেটা শুনেছি, তোমরাও শুনেছো। এবং তার সাথে একটা জায়গা কিভাবে তার এরিয়া হয়, কিভাবে সেটা ইন্ট্রোডাক্টরি একটা আলোচনা হবে, কিভাবে এর মধ্যে দিয়ে আমরা রিভিউ অফ রিলেটেড লিটারেচার ডেভেলপ করতে পারি, এইগুলোকে ভিত্তি করে কিভাবে আমরা প্রশ্ন করি, সমস্ত কিছুই কিন্তু একটা পার্ট অফ দ্য সিস্টেম। সুতরাং এটা মোটামুটি একটা আলোচনার মধ্যে দিয়ে আমরা পেলাম। এবার আমি বলবো, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা কিন্তু সবাইকে ধন্যবাদ জানিয়ে ও স্যারকেও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করবো। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রাখো, নাহলে আমরা শেষ করবো। যাক, ঠিক আছে, আমরা তোমাদের যখন প্রশ্ন নেই, আমরা তাহলে কিন্তু আমরা আবার কালকে আমাদের মর্নিং সেশন বা আফটারনুন সেশন যেটা, সেখানে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে, এবং বা কালকে রাতের সেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের আজকের সেশন আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। হ্যালো স্যার, বলছি যে পিপিটিটা একটু গুরুত্ব দিলে ভালো হতো। হ্যাঁ, দিয়ে দাও পিপিটি দিয়ে দাও।
ঠিক আছে, সকলকে ধন্যবাদ।